আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই পর্বে আমরা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের যেই বোর্ড সিকিউগুলো আছে সেই বোর্ড সিকিউগুলো সমাধান করব। তো আমরা শুরুতেই ফোকাস করব 25-এর বোর্ড প্রশ্নগুলো, দেন ধারাবাহিকভাবে বাকি বোর্ড প্রশ্নগুলোর দিকেও আমরা ফোকাস দিব। তো শুরুতেই আমরা যে বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করেছি কুমিল্লা বোর্ড 2025। তো চলো আমরা দেখি যে এই প্রশ্নটি কীভাবে সমাধান করা যায়, প্রশ্নের মধ্যে কী কী চাওয়া হয়েছে, কী কী জিনিস জানতে চাওয়া হয়েছে এবং প্রশ্নটি কীভাবে সমাধান করা যায়। তাহলে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে দুইটা পাত্র এ এবং বি, উভয় পাত্রের আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে, আর বি পাত্রের পরিমাণটা দেওয়া আছে 3 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর এই পাত্রের মধ্যে আছে নাইট্রিক অ্যাসিড 200 ml 0.2 মোলার। আর এখানে একটা বেলুন দেখা যাচ্ছে, যে বেলুনের মধ্যে আছে অ্যামোনিয়া গ্যাস এবং পরিমাণটা হচ্ছে 34 গ্রাম। তো আসো বলতেছে যে প্রশ্নগুলো কি দেখি। ফার্স্ট কোশ্চেন, মোল কাকে বলে? খেয়াল করছো, আমরা মোলের সংজ্ঞাটা কিন্তু অনেকভাবেই দিতে পারি। যে এখানে কি বলা আছে দেখো, যে কোনো রাসায়নিক পদার্থের যে পরিমাণের মধ্যে, অর্থাৎ পরিমাণটা হাইলাইট করা হয়েছে, যে পরিমাণের মধ্যে 6.023 10⁻23 এতটি পরমাণু অণু বা আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয়। তো এটা তোমরা চাইলে অনেকভাবে দিতে পারো, যে পরিমাণের আয়তন 22.4 লিটার হয় এসটিপিতে, সেটাকেও মোল বলা যেতে পারে। তো পরিমাণ, সংখ্যা, আয়তন, এইভাবেই আমরা মোলের সংখ্যাটা দিতে পারি। বাট এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা ভুল না, যে যতটুকু পরিমাণের মধ্যে আমরা 6.023 10⁻23 এতগুলো অণু পরমাণু পাবো, সেটাকে আমরা মোল বলবো। এটাকে আবার ঘুরেও বলা যেতে পারে যে 6.023 10⁻23 এতগুলো অণু পরমাণুর মধ্যে যত অণুপরমাণুর আয়তন, অণুপরমাণুর ভর যতটুকু হবে সেটাকেই মোল বলে। তো অনেকভাবে মোলের সংজ্ঞাকে সংজ্ঞায়িত করা যায়। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, আয়রন একটি অবস্থান্তর মৌল ব্যাখ্যা করো। আচ্ছা, তো আমরা আয়রনের অবস্থান্তর মৌল নিয়ে কথা বলবো। তো দেখো, ফার্স্ট অফ অল অবস্থান্তর মৌল কাকে বলে? অবস্থান্তর মৌল কাকে বলে? যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ 1 থেকে শুরু করে 9 পর্যন্ত থাকবে, তাদেরকে আমরা বলবো অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল বলা যাবে তাদেরকে। তো ফলো করো, Fe এর ইলেকট্রন বিন্যাস করলাম 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এবার Fe কি হতে পারে বলো তো? Fe হতে পারে Fe2+। কি হতে পারে? Fe2+। Fe যখন 2+ হয় তখন Fe এর সর্বশেষ কক্ষপথ থেকে, Fe যখন 2+ হয় তখন Fe এর সর্বশেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন চলে যায়। Fe যখন 2+ হয় তখন Fe এর সর্বশেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন চলে যায়। আচ্ছা, ফাইন। আচ্ছা, এবারে আসো নেক্সট, Fe যখন 3+ হয়, ঠিক আছে? সো Fe যখন 3+ হয় তখন কি হয়? এখান থেকে তো দুইটা যাবেই, ডি থেকেও একটা যাবে। তাহলে দেখো, আমরা 3+ এ ডি অরবিটালের চেহারা কিরকম? D5। 3+ এ ডি অরবিটালের চেহারা D5, আর 2+ এ কত হয়েছিল? D6। 2+ এর সময় কত ছিল? 2+ এর সময় এটা ছিল D6। তাহলে আমরা বলতে পারি যে D6 বা D5, দেখো দুইটা অবস্থা পাচ্ছি, একটা পাচ্ছি D6 আর একটা পাচ্ছি D5। উভয় অবস্থায় কি বলতো? ডি অরবিটালটা আংশিক 6 5। তো 1 থেকে শুরু করে 9 এর মধ্যে হলে আমরা সেটাকে অবস্থান্তর মৌল বলতে পারবো। তার মানে বলা যায় কি, আয়রন একটি অবস্থান্তর মৌল। তো এইটা এখানে বলা হচ্ছে যে আয়রন একটি অবস্থান্তর মৌল ব্যাখ্যা করেছে, আমরা দুইটা অবস্থা ব্যাখ্যা করে দিব। 3 নম্বর দেখো কি বলেছে, যে প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন নির্ণয় করে। এই যে বেলুনটি রয়েছে, এই যে বেলুন, অ্যামোনিয়া গ্যাস 34 গ্রাম, এই বেলুনের আয়তন প্রমাণ অবস্থায় কত হবে? দ্যাট মিনস এসটিপিতে এটার আয়তন কত হবে, এটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তো আমরা যাচ্ছি গয়ের প্রশ্নে। তাহলে ফার্স্টে দেখো, 1 মোল অ্যামোনিয়া গ্যাস সমান 17 গ্রাম, এটা লেখা যাচ্ছে। আবার এটাও লেখা যায় যে 1 মোল অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হয়? দেখো 22.4 লিটার। এটা আমরা লিখতে পারি এসটিপিতে। সো কি লেখা যায়? দেখো, লেখা যায় যে এসটিপিতে অ্যামোনিয়া গ্যাসের আয়তন 22.4 লিটার। আবার লেখা যায় এসটিপিতে অ্যামোনিয়া গ্যাসের ভর 17 গ্রাম। এবার আমরা কেন এটা নিলাম? কেননা আমাদেরকে দেখো, প্রশ্নটা যদি আমরা একটু ফলো করি, প্রশ্নে আমাকে দুইটা বিষয় সম্পর্কে দুইটা বিষয়ের প্রতি ইন্ডিকেট করা হয়েছে। একটা হচ্ছে আয়তন, তাহলে আয়তন লাগবে আমাকে অবশ্যই। আর দেওয়া আছে কি? পরিমাণ। তাহলে আমাকে সম্পর্ক তৈরি করতে হবে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণের সাথে আয়তনের সম্পর্ক আমাকে তৈরি করতে হবে। পরিমাণের সাথে
আয়তনের সম্পর্ক তৈরি করতে হবে। সো আমরা অ্যামোনিয়া গ্যাসের আয়তন পাচ্ছি 22.4 লিটার এসটিপি আয়তন, আর অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ পাচ্ছি 17 গ্রাম। যেহেতু আমাকে আয়তন বের করতে বলতেছে, তাহলে আমরা পরিমাণটাকে আগে রাখবো, 17 এই 22.4কে আমরা পরে রাখবো। তাহলে কি লেখা যায় বলতো? লেখা যায় যে 17 গ্রাম অ্যামোনিয়া এর এসটিপি আয়তন 22.4 লিটার। অতএব 1 গ্রাম অ্যামোনিয়ার এসটিপি আয়তন কত? আর 34 গ্রাম অ্যামোনিয়ার। 34 গ্রাম কোন জায়গা থেকে পেলাম? 34 গ্রাম আমরা প্রশ্ন থেকে পাচ্ছি। এই যে প্রশ্ন আমাকে 34 গ্রাম অ্যামোনিয়া দেওয়া হয়েছিল। সো 34 গ্রাম অ্যামোনিয়ার এসটিপি আয়তন কত হবে? সো এইখান থেকে আমরা ফাইনালি অ্যান্সার বের করতে পারলাম যে 34 গ্রাম অ্যামোনিয়া এর আয়তন হবে 44.8 লিটার। তাহলে প্রশ্ন বলা হয়েছিল যে এই যে উদ্দীপকে দেওয়া অ্যামোনিয়ার আয়তন কত হবে? অ্যান্সারটা হচ্ছে 44.8 লিটার। সো আমি আশা করেছি তোমরা এই গয়ের অ্যান্সারটুকু ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করতে পারবে এবং এটা তোমরা বুঝতে পেরেছো। এবারে যাচ্ছি আমরা ঘয়ের প্রশ্ন। দেখো কি বলতেছে, উদ্দীপকের বিক্রিয়ায় একটি বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক বিশ্লেষণ করো। এই যে দুইটা এ পাত্র এবং বি পাত্র, এই দুইটা পাত্রের মধ্যে একটা বিক্রিয়ক আমার লিমিটিং বিক্রিয়ক। এখন সেই লিমিটিং বিক্রিয়কটাকে এইটা আসলে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো চলো আমরা লিমিটিং বিক্রিয়কের প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করি। লিমিটিং বিক্রিয়কের অনেকগুলা প্রসেস, অনেকগুলা স্টেপ বাই স্টেপ সমাধান করতে হয়। নাম্বার 1 স্টেপ হচ্ছে ফার্স্টে বিক্রিয়াটা কমপ্লিট করা। সো আমরা শুরুতে বিক্রিয়াটা কমপ্লিট করব। বিক্রিয়াটা কমপ্লিট করতে গিয়ে দেখতে পাচ্ছি যে নাইট্রিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করলে কি পাচ্ছি? হাইড্রোজেন আয়ন, নাইট্রেট আয়ন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে দুই ভাগে ভাগ করলে কি পাচ্ছি? ক্যালসিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন। তাহলে দেখো ক্যালসিয়াম এবং নাইট্রেট মিলে কি হচ্ছে? ক্যালসিয়াম নাইট্রেট। হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মিলে কি উৎপন্ন হচ্ছে? পানি। কারণ এটা অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ এবং পানি তৈরি করবে, লবণ এবং পানি তৈরি করবে। তো যেহেতু এইখানে নাইট্রেট আয়ন দুইটা, ক্যালসিয়ামের যদি এক্সচেঞ্জ করলে NO3 হয়ে যাচ্ছে, তাহলে আমাকে তো এখানেও তো নাইট্রেট আয়ন দুইটা রাখতে হবে। সো নাইট্রিক অ্যাসিড বা বিক্রিয়াটা ব্যালেন্স করতে হলে নাইট্রিক অ্যাসিডের পাশে সহগ হিসেবে আমাকে 2 বসাতে হচ্ছে। বিক্রিয়াটা ডান, বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। এবার হাইড্রোজেন আয়ন, নাইট্রেট আয়ন, ক্যালসিয়াম আয়ন, হাইড্রোক্সিল আয়ন জাস্ট পুরোটা কমপ্লিট করে ফেললাম। দেন আসো আমরা বিক্রিয়া থেকে কি পাচ্ছি? বিক্রিয়া থেকে পাচ্ছি নাইট্রিক অ্যাসিড কত মোল? 2 মোল। 2 মোলের ভর কত? 126 গ্রাম। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত মোল? 1 মোল। 1 মোলের ভর কত? 74 গ্রাম। তাহলে নাইট্রিক অ্যাসিডের ভর হচ্ছে 126 গ্রাম আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 74 গ্রাম। এটা আমরা এখান থেকে পাচ্ছি, বিক্রিয়া থেকে আমরা পাচ্ছি। ফাইন, তাহলে আমরা এখানে দুইটা কাজ কমপ্লিট করলাম। নাম্বার 1 বিক্রিয়া সম্পন্ন করলাম, নাম্বার 2 আমরা এদের থেকে বিক্রিয়া থেকে পরিমাণটা বের করলাম। এবারে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে। দেখো নেক্সট স্টেপে আমরা উদ্দীপক থেকে পরিমাণটা ক্যালকুলেশন করবো। সো উদ্দীপক থেকে পরিমাণটা ক্যালকুলেশন করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বি পাত্রে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম? 3 গ্রাম। বাট এ পাত্রে নাইট্রিক অ্যাসিড কতটুকু আছে সেটা আমাকে প্রপারলি বলে নাই, কিন্তু বের করা যাবে সেই তথ্য তারা আমাদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এখন সেভাবেই আগাবো যে উদ্দীপক থেকে পাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম? 3 গ্রাম। আর বিকার ভিতে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 63, ঘনমাত্রা কত? 0.2 মোলার। আর আয়তন কত? আয়তন হচ্ছে 200 ml। এখান থেকে ডাব্লিউ কত হবে? ডাব্লিউ কত হবে সেটা আমরা এখন বের করব, ঠিক আছে? সো আমরা জানি SVM = 1000 ডাব্লিউ, দেন এখানে ডাব্লিউ সমান SVM/1000, দেন এখান থেকে পাচ্ছি আমরা 2.52 গ্রাম। তাহলে আমাদেরকে দুইটা জিনিস আমরা এখানে আসলে লক করব। একটা হচ্ছে এই 3 গ্রামকে লক করতেছি, আর এই যে ডাব্লিউ পেয়েছি 2.52 গ্রাম, 2.52 গ্রাম। অর্থাৎ আমাদের উদ্দীপক থেকে যে দুইটা যৌগ দেওয়া হয়েছে সেই দুইটা যৌগের আলাদা আলাদা পরিমাণ বলা হচ্ছে। একটা হচ্ছে 3 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে ডাব্লিউ 2.52 গ্রাম। তাহলে আমাদের কাছে উদ্দীপক থেকে প্রাপ্ত তথ্য রয়েছে, বিক্রিয়া থেকে প্রাপ্ত তথ্য রয়েছে। এবারে যাব আমরা ঐকিক নিয়মে। ঐকিক নিয়মে অবশ্যই খেয়াল করো, ঐকিক নিয়মে আমরা অবশ্যই চেষ্টা করব যেন যেটা আমরা বিক্রিয়া থেকে পেয়েছি যেই সম্পর্কটা বা যেই ভ্যালুগুলো সেইগুলোর সাহায্যে ঐকিক নিয়মের লাইন সাজানো। সো বিক্রিয়া থেকে পরিমাণ কত পেয়েছিলাম? বিক্রিয়া থেকে পরিমাণ পেয়েছিলাম নাইট্রিক অ্যাসিড 126 গ্রাম আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 74 গ্রাম। তাহলে এটি লেখা যায়, দেখো যে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। অতএব 1 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে আর 3 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে। এইখান থেকে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাচ্ছি যে 5.108 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে 5.108 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে পারে। নেক্সট দেখো, কিন্তু বিক্রিয়া স্থলে নাইট্রিক অ্যাসিড আছে 2.52 গ্রাম। বিক্রিয়া স্থলে নাইট্রিক অ্যাসিড আছে 2.52 গ্রাম, যা প্রয়োজনের তুলনায় কম। আমার দরকার, আমার নাইট্রিক অ্যাসিড দরকার 5.10, আমার নাইট্রিক অ্যাসিড দরকার 5.10 গ্রাম, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে নাইট্রিক অ্যাসিড 2.52 গ্রাম। তাহলে আমার যতটুকু নাইট্রিক অ্যাসিড দরকার আমাকে কি ততটুকু নাইট্রিক অ্যাসিড দেওয়া হচ্ছে না। তাহলে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? যেই বিক্রিয়কটি আগে শেষ হয়ে যায়, যেই বিক্রিয়কটি আগে ফুরিয়ে যায় তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। এখানে যেহেতু নাইট্রিক অ্যাসিডটা আমার আগে ফুরিয়ে যাচ্ছে, তাহলে এই নাইট্রিক অ্যাসিডটা কিন্তু আমার
এখানে লিমিটিং বিক্রিয়ক হবে। জাস্ট এখানে এই কথাটা লেখা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড এখানে যেহেতু পরিমাণটা আগে ফুরিয়ে যাচ্ছে, তাই এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক হচ্ছে নাইট্রিক অ্যাসিড। সো আমি আশা করছি তোমরা এই ঘয়ের অ্যান্সারটুকু বুঝতে পেরেছো। আমাদেরকে জাস্ট জানতে চাওয়া হয়েছিল যে এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়া কী হবে। আচ্ছা, তো তাইলে বলা যেতে পারে যে আমাদের এই যে সৃজনশীল প্রশ্নটি ছিল, এই সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করে ফেললাম। ক খ গ ঘ চারটা পার্টে ক্লিয়ার করে দিয়েছি। আমি ম্যাথগুলো তোমাদেরকে করে বুঝিয়ে দিয়েছি যাতে করে তোমরা প্রপারলি বুঝতে পারো। সো আমরা আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটা পার্টই কিন্তু এভাবে সলভ করে দিয়েছি স্টুডেন্টদের জন্য, যেন তারা সব প্রপারলি বুঝতে পারে। তো তাহলে আজকে এ পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।